সামান্য তন্দ্রা ভাবটা কাটিয়ে উঠে একবার চোখ মেলে তাকান কৃষ্ণদাসী। উনি বুঝতে পারেন ঘরে তিনি একা নন, আরও কেউ একজন রয়েছে। কারোর একজনের মাটিতে পা ঘষে ঘষে চলার শব্দ তিনি পেয়েছেন। চোখের দৃষ্টিটা একটু পরিষ্কার হতেই চমকে ওঠেন উনি। ওনার চোখের সামনে দাঁড়িয়ে একজন বৃদ্ধা, পাগলির মতো অবয়ব, জীর্ণ ময়লা মাখানো তার পোশাক আশাক, মাথার চুল অবিন্যস্ত, প্রায় জটা পড়ে যাওয়া সাদা চুল, আর মুখের ওপরে একটা একটা গভীর ক্ষতচিহ্ন। ডান দিকের চোখ থেকে নিয়ে বাম দিকের গলা পর্যন্ত। আর তারই কারণে ডান দিকের চোখটা যেন ঠেলে বেরিয়ে এসেছে সেই বৃদ্ধার। রানীমার মনের ভেতরটা ভয়ে কেঁপে ওঠে। এ কি কোনো মানুষ না কোনো পিশাচিনী? এত ভয়ঙ্কর কোনো মানুষ হতে পারে নাকি? কিন্তু সেই বৃদ্ধার হাতের দিকে তাকিয়ে চমকে ওঠেন বর্তমান রানীমা শ্রী কৃষ্ণদাসী দেবী। সেই বৃদ্ধা পাগলির হাতে ধরা একটা সদ্যজাত বাচ্চা। রানীমার বুঝে নিতে অসুবিধে হয় না, ওনার পাশ থেকেই ওনার সদ্যজাত সন্তানদের মধ্যে একজনকে আচমকা তুলে নিয়েছে সে। ভয়ে চিৎকার করে ওঠেন তিনি যখন দেখেন সেই বুড়ি পাগলি সেই বাচ্চার নরম হাত পাগুলো চিবিয়ে চিবিয়ে খাচ্ছে, আর মুখের মাংসপেশিতে চাপ পড়ার কারণে ওনার চোখ আরো ঠেলে বেরিয়ে আসছে। শুনছেন দ্য বং স্টোরি হাব, গল্প শোনার নতুন ঠিকানা। আজকে আপনারা শুনবেন লেখক শিবাঙ্গনের লেখা গ্রাম বাংলার ভূতের গল্প, অভিশপ্ত জমিদার বাড়ি। আমাদের আজকের গল্পের শ্রুতিনাট্য রূপদান দিয়েছেন মৃত্তিকা। গল্প পাঠে আছেন সৌভিক দে এবং গল্পের সূত্রধর আমি শুভদীপ। আজ ফাল্গুন মাসের পূর্ণিমা। সকাল থেকে জমিদার বাড়িতে সাজো সাজো রব দোল উৎসবকে ঘিরে। নিকটস্থ স্থানীয় তো বটেই, বহু দূর দেশে বসবাস করে এরকম আত্মীয় পরিজনেরাও আমন্ত্রিত হন জমিদার বাড়ির উৎসবে। ঠাকুর বাড়িতে প্রতিষ্ঠিত রাধা গোবিন্দ মন্দিরে বিশেষ পূজার ব্যবস্থা হয়, আর তারপর পূজার ভোগ প্রসাদ খেয়ে সকলে মেতে ওঠেন প্রসাদী আবির খেলার নেশায়। বয়স আর সম্পর্ক নির্বিশেষে সবাই সেদিন আবির খেলায় অংশ নিতে পারে। এটাই জমিদার বাড়ির এতদিনের ঐতিহ্য। তবে সকলে এলেও এবছর সেই অনুষ্ঠানে আসতে পারেননি জমিদার বাবুর রাজমহিষী কৃষ্ণদাসী দেবী। কারণ তিনি সেদিন সকালেই জন্ম দিয়েছেন দুইজন ফুটফুটে পুত্র সন্তান। তাই কৃষ্ণদাসী দেবী তাঁর সন্তানদের নিয়ে ঘরেই আছেন, আর তার সাথে শারীরিক ধকল তো আছেই। আর ওনার সাথেই সেখানে রয়েছেন ওনার অতি বিশ্বস্ত তিনজন দাসী, সুমিতা, মন্দিরা আর যমুনা। রানীমা ওদের দিকে তাকিয়ে ওদের মুখগুলো দেখেই বুঝতে পারেন ওরা অত্যন্ত আনন্দিত হলেও ওদের মনও পড়ে রয়েছে রাসমঞ্চের ওইখানে। সকলের সাথে আবির খেলায় অংশ নিতে ওদের মন চাইলেও যেতে পারছে না রানীমাকে ছেড়ে। অবশেষে রানীমা নিজেই ওদের সেখানে যাওয়ার অনুমতি দিলে। ওরা হেসে উঠে চলে যায় রাসমঞ্চে, বলে যায় ওরা এক্ষুনি ফিরে আসবে। আর জমিদার বাড়ির সেই বিশাল অট্টালিকায় পড়ে থাকেন শুধু রানীমা ওনার দুজন সদ্যজাত শিশুপুত্রকে নিয়ে। তবে শুধু ওনারাই নন, আরও একজন আছেন এই জমিদার বাড়িতে, যাকে বহুদিন কেউ দেখেনি। তিনি জমিদার শ্রী প্রতাপ নারায়ণ বাবুর প্রথমা স্ত্রী মনোমোহিনী দেবী। কিছুটা মস্তিষ্কর বিকৃতির কারণেই তিনি আর লোকসমাজে আসেন না, আর বহুদিন তাঁকে কেউ না দেখার কারণে ধীরে ধীরে মানুষের মন থেকে মুছে যান মনোমোহিনী। কিন্তু উনি আছেন এই জমিদার বাড়িরই
কোনো এক অন্ধকার গুপ্ত ঘরে, আর মনের মধ্যে জ্বালিয়ে রেখেছেন প্রতিশোধের আগুনের শিখা। উনি জানেন একদিন উনি ফিরবেন, আর যেদিন উনি ফিরবেন এই জমিদার বাড়ির অহংকারের এই প্রতিষ্ঠাকে শিকড় থেকে নাড়িয়ে দেবেন। সামান্য তন্দ্রা ভাবটা কাটিয়ে উঠে একবার চোখ মেলে তাকান কৃষ্ণদাসী। উনি বুঝতে পারেন ঘরে তিনি একা নন, আরও কেউ একজন রয়েছে। কারোর একজনের মাটিতে পা ঘষে ঘষে চলার শব্দ তিনি পেয়েছেন। চোখের দৃষ্টিটা একটু পরিষ্কার হতেই চমকে ওঠেন উনি। ওনার চোখের সামনে দাঁড়িয়ে একজন বৃদ্ধা, পাগলির মতো অবয়ব, জীর্ণ ময়লা মাখানো তার পোশাক আশাক, মাথার চুল অবিন্যস্ত, প্রায় জটা পড়ে যাওয়া সাদা চুল, আর মুখের ওপরে একটা একটা গভীর ক্ষতচিহ্ন। ডান দিকের চোখ থেকে নিয়ে বাম দিকের গলা পর্যন্ত। আর তারই কারণে ডান দিকের চোখটা যেন ঠেলে বেরিয়ে এসেছে সেই বৃদ্ধার। রানীমার মনের ভেতরটা ভয়ে কেঁপে ওঠে। এ কি কোনো মানুষ না কোনো পিশাচিনী? এত ভয়ঙ্কর কোনো মানুষ হতে পারে নাকি? কিন্তু সেই বৃদ্ধার হাতের দিকে তাকিয়ে চমকে ওঠেন বর্তমান রানীমা শ্রী কৃষ্ণদাসী দেবী। সেই বৃদ্ধা পাগলির হাতে ধরা একটা সদ্যজাত বাচ্চা। রানীমার বুঝে নিতে অসুবিধে হয় না, ওনার পাশ থেকেই ওনার সদ্যজাত সন্তানদের মধ্যে একজনকে আচমকা তুলে নিয়েছে সে। ভয়ে চিৎকার করে ওঠেন তিনি যখন দেখেন সেই বুড়ি পাগলি সেই বাচ্চার নরম হাত পাগুলো চিবিয়ে চিবিয়ে খাচ্ছে, আর মুখের মাংসপেশিতে চাপ পড়ার কারণে ওনার চোখ আরো ঠেলে বেরিয়ে আসছে, আর ঠোঁটের দুপাশ বরাবর গড়িয়ে পড়ছে টাটকা তাজা রক্ত। নিজের চোখের সামনে নিজের সন্তানের এরকম ভয়ঙ্কর দৃশ্য দেখে কেঁপে ওঠেন রানীমা। চিৎকার করতে গেলেও ওনার গলা দিয়ে একটাও স্বর বের হয় না, শুধু গোটা ঘরটা ভরে ওঠে সেই পাগলির নৃশংস হাসিতে। সেটা শুনে মেরুদণ্ড বেয়ে একটা শীতল স্রোত বয়ে যায় রানীমার। সেই বৃদ্ধা পাগলি তারপর হাঁটা দেয় খুঁড়িয়ে খুঁড়িয়ে। আবার তাকে ফিরে যেতে হবে তার সেই অন্ধকার ঘরে, যেখানে এতগুলো বছর অজ্ঞাতবাসে আছে মনোমোহিনী। কিন্তু এটা শেষ নয়। মনোমোহিনী জানে সে আবার ফিরে আসবে কোনো এমন এক মুহূর্তে, এরকমই আরো কোনো চরম আঘাত এনে সকলকে বুঝিয়ে দেবে নিজের উপস্থিতি। আর তারই ঘোষণা সে করে যায় তার সদর্প গলায়। মরবি মরবি, এক এক করে সব মরবি। এই জমিদার বাড়ির রানী শুধু আমি 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 থাকবো। এক এক করে সব মরবি, সবাই মরবি। দিনটা রবিবার, তাই স্কুলে যাবার তারা সেদিন পৌলমীর নেই। তবে স্কুল ছুটি বলে বাড়িতে যে একটু রিল্যাক্স করে কাটাবে সে উপায় ওর নেই। ওর স্কুলে ক্লাস 9-এর পরীক্ষার অঙ্ক খাতা দেখার দায়িত্ব এবার হেডমাস্টার মশাই ওকে দিয়েছে। এখনো কনফার্ম না হলেও নিজের পড়াশোনার গুণে ওর সহকর্মী, অন্যান্য শিক্ষক শিক্ষিকা আর সর্বোপরি ছাত্রছাত্রীদের মধ্যে একটা বেশ ভালো জায়গা করে নিতে পেরেছে পৌলমী। আর তাছাড়া বয়সে ছোট হওয়ায় ওকে সিনিয়র শিক্ষক শিক্ষিকারা বেশ স্নেহ করে, আর সেই স্নেহের পরিবেশটা পেয়েছে বলেই পৌলমীও এত সহজে এই চাকরিটায় মন বসাতে পেরেছে। না হলে নিজের স্বপ্নের সঙ্গে সমঝোতা করে এই পাড়ার স্কুলের অঙ্কের পার্শ্ব শিক্ষিকা হওয়া ওর কোনোদিনই ইচ্ছে ছিল না।
কিন্তু ওই যে বলে না, মানুষ ভাবে এক আর হয় আর এক। ওর ক্ষেত্রেও অনেকটা সেই রকমই হয়েছে। আসলে বাবা হঠাৎ মারা যাওয়ার পর ওর জীবনটা যেন কেমন তছনছ হয়ে যায়। সংসারের দায়িত্ব হঠাৎ করে এসে পড়ে ওর মাথার উপরে। ফলে ইউনিভার্সিটির সেই ডাকাবুকো মেয়েটা নিজের সব শখ আহ্লাদ ছেড়ে সকাল 9টা বাজলেই রওনা হয় বিনোদ বিহারী উচ্চ বিদ্যালয়। ওর বন্ধুদের সঙ্গে ওই ফোন ফেসবুকে যতটা যোগাযোগ আছে, তাতে যখন জানতে পারে ওরা সেই আগের মতো কেউ পুরুলিয়ার অযোধ্যা পাহাড়ের লং ড্রাইভে যাচ্ছে অথবা কেউ সান্দাকফুতে ট্রেকিংয়ে, তখন একটা জমাট আফসোস ওর বুকেও ঠেলে উঠে আসে। তারপর আবার সব ভুলে মন দেয় ওর নিজের বাস্তবে। তবু মনে একটা আক্ষেপ রয়ে যায়। ও শুনেছে ও দাদু নাকি ছিলেন জমিদার। কোনো এক কালে টাকা পয়সার কোনো অধিপতি ছিল না ওদের, অথচ কোনো এক পারিবারিক অভিশাপে আজ ওরা কপরদক শূন্য। জমিদার বাড়ির মেয়ে হয়ে ওকে সামান্য চাকরির জন্য চেষ্টা করতে হয় লোকের দুয়ারে দুয়ারে। আর তার মধ্যেই নিজের সমস্ত শখ আহ্লাদ পরিত্যাগ করেছে একটা স্কুলে অঙ্কের দিদিমণি। এটাই ওর বাস্তব। ওর ফেলে আসা অতীত ওকে যতই হাতছানি দিয়ে ডাকুক, ওর বর্তমানটা বড় কঠিন। তবে আজকে সকালে ব্যালকনিতে বসে চায়ের কাপটা সবে ঠোঁটে ছোঁয়াতে যাবে, ঠিক এমন সময় একটা ফোন এসে ওর আজকের দিনটার সমস্ত পরিকল্পনা কেমন যেন ঘেঁটে দেয়। ফোনটা করেছিল শ্রী। এই এতগুলো বছর কেটে গেলেও শ্রীর সাথে ওর সেইভাবে যোগাযোগ করা হয়ে ওঠেনি। শুনেছিল ও নাকি বিয়ে করে মুম্বাইতে সেটেলড। একমাত্র ইউনিভার্সিটির পুরনো অ্যালবামটা নিয়ে বসলে সব বন্ধু বান্ধবীদের মুখগুলো একবার দেখতে পেত পৌলমী। আর ওদের তুলনায় নিজে সেভাবে কিছু না করে উঠতে পারায় ওদের থেকে স্বেচ্ছায় একটু দূরত্ব বজায় রাখত। কিন্তু আজ এই এত বছর পর হঠাৎ করে শ্রীর ফোনটা পেয়ে মনটা যেন খুব ভালো হয়ে গেল পৌলমী। কথা শুনে মনে হলো শ্রী ঠিক সেই আগের মতোই আছে, হাসি খুশি, ছটফটে, প্রাণবন্ত। সকালেও ফোন করে বলল, হ্যালো, কে বলছেন? হ্যালো, আমি কি পৌলমী সেনের সাথে কথা বলতে পারি? বলছি। আপনি কে বলছেন? ফোনের ওপারে পৌলমী আছে জানতে পেরেই ওর স্বভাবসিদ্ধ ভঙ্গিতে খিলখিল করে হেসে ওঠে শ্রী। তারপর বলে, তোর গলা শুনে বুঝতেই পারিনি, মনে হচ্ছে যেন কোন এক অপরিচিত বয়স্কা মহিলার সাথে কথা বলছি। এই বছরে তোর গলা কত ভারী হয়ে গেছে, আমি তো চিনতেই পারিনি। তবে এই কথা বলতে পারি, তোর হাসি বলে দিচ্ছে তুই শ্রী। কি ঠিক বলেছি তো? একদম ঠিক বলেছেন ম্যাডাম। আপনি কখনো কোনো কিছু ভুল বলতে পারেন? এটা আমি তো দূর আমাদের ক্লাসের কেউই বিশ্বাস করবে না। তারপর কেমন আছিস বল? ওই একরকম চলে যাচ্ছে রে। সকালবেলা পূর্ব দিকে সূর্য উঠছে, আর পশ্চিম আকাশে বিকেল হলেই অস্ত যাচ্ছে। আর এর মাঝেই আমার অবস্থা ওই খানিকটা শোলে সিনেমার বাসন্তীর মসিজির মতো, সংসারের চাকতি পিসিং অ্যান্ড পিসিং অ্যান্ড পিসিং। পৌলমীর কথা শুনে আবারও হেসে ওঠে শ্রী। বেশ বলেছিস রে। তবে আমাদের সকলের অবস্থাটাই অনেকটা একরকম, এই সংসার বাচ্চা সামলাতে সামলাতে প্রাণ ওষ্ঠাগত। তা তোর ছেলে মেয়ে কটা? শ্রীর এরকম অতর্কিত প্রশ্ন বানে একটু থমকে যায় পৌলমী। ওর এখনো বিয়ে হয়নি। সত্যি বলতে মেয়েদের জীবনে যে বিয়ে বলে একটা ইভেন্ট হয়, শেষ 3-4 বছরে সেটা ভাবারই সময় পায়নি। তাই একটু থেমে থেমে বলে, না রে, আমি এখনো ব্যাচেলর। কেন রে? এখনো অনিরুদ্ধকে মন থেকে ভুলতে পারিসনি, তাই না? ছাড় না শ্রী, এত বছর পরে তোর সাথে কথা হলো। কোথায় তোর কথা বল, তোর পরিবারের কথা বল, তা না,
এর মাঝে আবার অনিরুদ্ধকে টানছিস কেন? কেন টানছি সেটা তুই খুব ভালো করেই জানিস পৌলমী। জানিস তো, আমাদের বন্ধুদের এখনো যখন কথা হয় তখন আমরা সবাই তোর কথা বলি। আমাদের সকলের মধ্যে তুই ছিলি সব দিক থেকে সেরা। সেখানে তুই নিজে নিজের জীবনটাকে কেন এরকম ছন্নছাড়া করে ফেললি বলতো? অনিরুদ্ধকে ভুলেও তুই তো তোর নিজের জীবনটাকে নিজের মতো করে সাজিয়ে তুলতে পারতিস বল। এবার আর কিছু উত্তর করে না পৌলমী। ওর জীবনে অনিরুদ্ধ একটা এমন ভুলে যাওয়া ইতিহাস যেটা বারবার ওর চলার পথকে স্তব্ধ করে দিয়েছে। তাই শ্রীর সাথে এই এতগুলো দিন পর আর অনিরুদ্ধকে নিয়ে কথা বলতে ইচ্ছে করে না। কোথাও যেন একটা নিজের মনের মধ্যে ভয় হয়, অনিরুদ্ধর কথা উঠলেই আবারও এই জীবনটা স্তব্ধ হয়ে যাবে না তো। কিন্তু ওকে চুপ করে থাকতে দেখে শ্রী আবার ওপার থেকে তাড়া দেয়। কি রে পৌলমী, কিছু বললি না তো? আজও তুই অনিরুদ্ধকে খুব মিস করিস, তাই না রে? পৌলমী বুঝতে পারে যতক্ষণ না ও অনিরুদ্ধর ব্যাপারে কিছু বলবে ততক্ষণ শ্রী ছাড়বে না। শ্রীর স্বভাবই এরকম, তাই আপাতত ওকে চুপ করাবার জন্য পৌলমী বলে ওঠে, কই না তো, ওকে আমি মিস করব কেন? ও তো সবসময় আমার সঙ্গেই রয়েছে। এই তো দেখ না, গত সপ্তাহে আমরা কলকাতায় একটা হোটেলে ক্যান্ডেল লাইট ডিনারে গেছিলাম। পৌলমীর এহেন উত্তরে একটু চুপ করে যায় শ্রী। কারণ শ্রী জানে পৌলমী এখন যে কথা বলছে সেটা শুধুমাত্র ওকে খুশি করবার জন্য। কারণ অনিরুদ্ধর পক্ষে কোনো ক্যান্ডেল লাইট ডিনার করতে যাওয়া সম্ভব নয়। শ্রীর এখনো মনে আছে ওদের ফাইনাল ইয়ার এক্সামের যেদিন রেজাল্ট বেরোবে ঠিক তার আগের দিন অনিরুদ্ধর হোস্টেল থেকে ওর ঝুলন্ত দেহটা উদ্ধার করেছিল লোকাল পুলিশ। বরাবরই অত্যন্ত মেধাবী ছাত্র ছিল অনিরুদ্ধ। ক্লাসে কে ফার্স্ট হবে সেই নিয়ে রীতিমতো প্রতিযোগিতা চলতো অনিরুদ্ধর সাথে পৌলমী। কিন্তু সেই প্রতিযোগিতা কখন যে ধীরে ধীরে ওদের ভেতরে মন দেওয়া নেওয়ার মাধ্যম হয়ে উঠেছে সেটা ক্লাসের অনেকেই বুঝতে পারেনি। ওরা বুঝতে পেরেছিল যখন অনিরুদ্ধর লেখা এই এক লাইনের সুইসাইড নোটটা পড়ে হাউ হাউ করে কেঁদে উঠেছিল পৌলমী। কিন্তু কি ঘটেছিল যার জন্য অনিরুদ্ধ সুইসাইড করার পথ বেছে নিয়েছিল তা ওরা কেউ বুঝতে পারেনি। ওর সুইসাইড নোটে শুধুমাত্র একটি লাইন লেখা ছিল, পৌলমী তুমি ভালো থেকো। সেদিন সকলে পৌলমীকে হাজার একটা প্রশ্ন করলেও ও কাউকে কিছুই উত্তর করেনি, শুধু শূন্য দৃষ্টিতে তাকিয়ে থেকেছিল সুইসাইড নোটে অনিরুদ্ধ লেখা ওই একটা লাইনের দিকে। আর ওর গলা বেয়ে নেমে এসেছিল চোখের জলের ধারা। কিন্তু তারপর থেকে এই এতগুলো বছর কেটে গিয়ে ও ওর মন থেকে অনিরুদ্ধকে ভুলে যাওয়ার চেষ্টা করলেও এটা বুঝতে পারে ওর পারিপার্শ্বিক মানুষগুলো ওকে অনিরুদ্ধর কথা ভুলতে দেবে না। ঠিক যেমন এখন শ্রী ওকে মনে করিয়ে দিল ওর ফেলে আসা অতীত। সরি রে, আমি ইচ্ছে করে তোকে আঘাত করতে চাইনি। আসলে একটা খবর তোকে দেওয়ার ছিল, মানে অনিরুদ্ধকে নিয়েই। আমার মনে হয় তোর এই খবরটা জানা ভীষণ দরকার। কেন বারবার অনিরুদ্ধর কথা বলছিস শ্রী? কী লাভ? ওর মারা যাওয়ার এই এত বছর পর ওর ব্যাপারে কিছু জেনে কি হবে আমার? আমি তো জানি ও ভালো আছে। ও ওর মনের মানুষের কাছে বেশ সুখে আছে। না রে পৌলমী, তবু তো এই খবরটা জানা দরকার। আমার হাজবেন্ড প্রসেনজিৎ কয়েকদিনের জন্য বর্ধমান গিয়েছিল। প্রতাপগড় নামে একটা জায়গায় ওদের কোনো একটা নতুন ফ্যাক্টরি হবে, সেই সব কাজেই। সেখানে ওর সাথে একটা অদ্ভুত ঘটনা ঘটে। ও প্রথমে ব্যাপারটাকে খুব সাধারণভাবে নিলেও আমাকে যখন বলে তখন আমি শুনেই বুঝতে পারি ব্যাপারটা মোটেই খুব সাধারণ কিছু নয়। সেটা হতে পারে, কিন্তু তার সাথে আমার বা অনিরুদ্ধর
কি সম্পর্ক? সম্পর্ক আছে পৌলমী, না হলে আমি তোকে কেন বলতে যাব বল? পৌলমী বোঝে শ্রী যখন নিজেই ওকে কিছু একটা কথা বলবে বলে ঠিক করেছে, তখন ওকে সেটা শুনতেই হবে। অগত্যা শ্রীকে আর প্রতিহত না করে ওকে ওর কথা বলতে দেওয়াই ভালো। সেই সমস্ত কথা পৌলমীর জন্য আদেও প্রাসঙ্গিক বা অপ্রাসঙ্গিক তার কোনো কিছুই শ্রী বুঝবে না। শ্রী বরাবরই এইরকমই। কিন্তু শ্রী যে কথাটা বলল সেটা শুনেই মাথাটা ঘুরে যায় পৌলমীর। জানিস পৌলমী, প্রসেনজিৎ বলছে ও অনিরুদ্ধকে দেখেছে প্রতাপগড়ে। অনিরুদ্ধ আজও তোর জন্য অপেক্ষা করে আছে রে। শ্রীর কথা শুনে পৌলমী বেশ কিছুক্ষণ স্তব্ধ হয়ে বসে থাকে। ওর মাথার ভেতরটা হঠাৎ যেন সম্পূর্ণ শূন্য মনে হয়। যে নামটা গোটা জগতের কাছে মৃত, তাকে তো এতদিন পৌলমী সযত্নে বাঁচিয়ে রেখেছে ওর নিজের কাছে, কিন্তু শ্রী এটা কি বলছে? আর প্রসেনজিৎ ওকে কোথায় দেখেছে? কোথায় থাকতে পারে অনিরুদ্ধ? হ্যালো হ্যালো পৌলমী, হ্যালো, শুনতে পাচ্ছিস? হ্যালো, কি রে, কি হলো তোর? হ্যালো, কিছু কথা বলছিস না কেন? হ্যালো। শ্রীর ফোনটা কেটে দেয় পৌলমী। ও জানে শ্রীর সাথে কথা বলে আর কোনো লাভ নেই। ওকে এবার বের হতে হবে। ওর গন্তব্য বহু দূর। ওর এবার অনিরুদ্ধর কাছে যাওয়ার সময় এসে গেছে। বেশ কয়েকদিন ধরে সেই রকমই একটা আন্দাজ পৌলমী করছে। রাতের বেলায় ঘুমের সময় পৌলমী স্বপ্ন দেখেছে কেউ যেন ওকে ডাকছে। একটা অস্পষ্ট ছায়ামূর্তি। সেটা অনিরুদ্ধ কিনা সেটা পৌলমী জানে না, কিন্তু সেই ছায়ামূর্তি বারবার ওকে নিজের দিকে ডাকছে। কারণ পৌলমী ছাড়া যে তারও কেউ নেই। পৌলমীকে সে যে নিজের প্রাণের থেকেও বেশি ভালোবাসে। তাই পৃথিবী ছেড়ে গেলেও পৌলমীকে ছেড়ে যেতে পারেনি সেই ছায়ামূর্তি। অনেকদিন হলো, এবার পৌলমীকে তার কাছে যেতে হবে। শরীর থাকতে একদিন যে পৌলমী তাকে কথা দিয়েছিল ওরা একসাথে বাঁচবে, একসাথে মরবে, তাহলে একজন আরেকজনকে ছেড়ে ওরা থাকবে কি করে? বর্ধমান স্টেশন থেকে একটা ভাড়ার গাড়ি নিয়ে নেয় পৌলমী। ট্রেন মিনিট 15 লেট ছিল। পৌলমী হাতের ঘড়িতে দেখে বেলা 12:30। ওর গন্তব্যে পৌঁছতে এখনো ঘন্টা 2 লাগবে। শান্তিনগর মোড় পৌঁছে বাকি রাস্তা রিক্সা করতে হবে। এটাই সব থেকে শর্টকাট রাস্তা প্রতাপগড় পৌঁছাবার। কিরে, ওই ঘুমিয়ে পড়লি নাকি? না, ঘুমাবো কেন? এই একটু তন্দ্রা মতো এসেছিল। আসলে অনেক সকালে উঠে বেরিয়েছি তো, তাছাড়া আজ আবার বেরোতে হবে। কাল ভালো করে ঘুম হয়নি। তোর ব্যাপার স্যাপার কি বলতো পৌলমী? হঠাৎ কি হলো? গ্রামের বাড়ি যাবি বলে এরকম জেদ ধরলি, কি ব্যাপার? না না, জেদ না, হঠাৎ ইচ্ছে হলো, তাই তোকে বললাম। আর তোকে ছাড়া কাকেই বা বলবো বল? কেন, তোর কি কোনো অসুবিধা হলো? না, অসুবিধার কিছু নেই, কিন্তু ওই এমন তাড়াহুড়ো করে বললি যে সামান্য প্রস্তুতিটুকুও নিতে পারলাম না। হঠাৎ করে বেরিয়ে এলাম। প্রস্তুতি? কিসের প্রস্তুতি? আরে এতটা পথ আসবো, একটা প্রস্তুতি নেই? তোর কোনো অসুবিধা নেই রে। যেটুকু প্রস্তুতি নেওয়ার আছে তা আমি আগেই নিয়ে নিয়েছি। আমি গতকাল বেরিয়ে সব ব্যবস্থা করে রেখেছিলাম, আর আজ আসার সময় বাকি সব করে নিয়েছি। বাবা, আচ্ছা, সে ভালো। আচ্ছা, আমাকে একটা কথা বলবি? বল, কি জানতে চাস? আচ্ছা, তোর দাদু ঠাকুমা তো তোর সাথে কলকাতাতেই থাকেন, তাহলে গ্রামের বাড়িতে যে বললি ঠাকুমার কথা, তিনি কে? দেখ অনিরুদ্ধ, আমি আসলে তোকে ব্যাপারটা বলতে চাইনি। তুই যদি আমাদের ব্যাপারে কোনো খারাপ কিছু ভাবিস তাই। আসলে আমার দাদু শ্রীযুক্ত প্রতাপ নারায়ণ চৌধুরীর 2টি বিয়ে।
আসলে তখনকার দিনে তো এরকম হতো, জানিসই তো। আরে হ্যাঁ হ্যাঁ, জানবো না কেন। এই তো আমার দিদির যে শ্বশুর বাড়ি, তাদের বাড়িতেও এরকম একটা ঘটনা আমি শুনেছি। আগেকার দিনে প্রায় এটা হতো। এবার বুঝতে পেরেছি, তোর এই যে ঠাকুমা যিনি গ্রামের বাড়িতে থাকেন, তিনি তোর দাদুর প্রথম পক্ষের স্ত্রী, তাই তো? হ্যাঁ রে, ঠিক তাই। ওনার নাম মনোমোহিনী দেবী। ওনার সাথে বিবাহ হবার প্রায় বছর 20 পর আমার দাদু দ্বিতীয় বিয়ে করেন। আর সেই ঠাকুমাকেই তুই কলকাতার বাড়িতে দেখেছিস। ওনার নাম কৃষ্ণদাসী দেবী। আচ্ছা, বুঝলাম। আচ্ছা, কিন্তু তোর এই যে ঠাকুমার, মানে এই মনমোহিনী দেবী, তার কোনো সন্তান নেই? মানে তোর এই জেঠু বা পিসিরা কেউ? না রে, ওনার কোনো সন্তানাদি হয়নি। আর হয়নি বলেই আমার ঠাকুরদা দ্বিতীয়বারের জন্য বিয়ে করেন আমার ঠাকুমাকে। আর কিছুদিনের মধ্যেই আমার ঠাকুমা গর্ভবতী হয়ে উঠলে খুব স্বাভাবিকভাবেই তিনি আমার ঠাকুরদার বেশি আপন হয়ে ওঠেন। আর এই মনোমোহিনী চলে যান ঠাকুরদার অপছন্দের তালিকায়। সে যেমন আমরা ছোটবেলায় সুয়োরানী আর দুয়োরানীর গল্প পড়তাম, ঠিক সেই রকম। কি আর করবি বল, আগেকার দিনে গ্রাম বাংলায় বহু এরকম ঘটনা ঘটতো। এখনকার মতো উন্নত টেকনোলজি তো তখন আর আবিষ্কার হয়নি। ফলে গৃহস্থ বধূদের সাফল্যের মাপকাঠি বিচার করা হতো তারা সন্তান জন্ম দিতে পারবে কিনা সেই দিয়ে। কিন্তু এটা কি ঠিক বল? একটা মানুষ কত আশা নিয়ে, কত স্বপ্ন নিয়ে শ্বশুরবাড়ি আসে, আর শুধুমাত্র সন্তান দিতে পারছেন না বলে তাকে সহ্য করতে হয় কত অপমান, কত অবহেলা। কি আর করা যাবে বল, এইটাই যে তখনকার নিয়ম ছিল। আজকের মানুষের চিন্তা ভাবনায় যেগুলো সঠিক বা বেঠিক, সেই সময় মানুষের চিন্তা ভাবনায় সেরকম ছিলই না। ফলে বহু মানুষকে এইভাবেই মুখে আঁচল গুজে চোখের জলে জীবন অতিবাহিত করতে হতো। পৌলুমি এই কথার কোনো উত্তর করে না, কেমন যেন গম্ভীর হয়ে তাকিয়ে থাকে অনিরুদ্ধর দিকে। আচ্ছা, তুই কি তোর এই ঠাকুমার সাথে দেখা করতে প্রায়ই আসিস? আর এখানে ওনাকে রোজ দেখাশোনা করে কে? না, সেভাবে কেউ নেই। উনি নিজেই একা থাকেন। আর হ্যাঁ, মাঝে মাঝে আমি চেষ্টা করি ওনাকে একবার দেখে আসার। ওনাকে যে ফোন করে খোঁজ নেব সে উপায়ও নেই। ফোনে কথা বলা তো দূর, ফোন ধরতেও উনি পারেন না। বাবা, সে কি রে! তাহলে তো এই গণ্ডগ্রামে একা একজন বয়স্ক মানুষ থাকেন। কিছু বিপদ আপদ হলে তো মানে তোরা তো খবরটুকুও পাবি না। না, ওনার আর কি বিপদ হবে? বিপদের কথা আমি আর ভাবি না, জানিস তো। আমার শুধু যেটা ভাবলে খারাপ লাগে সেটা হলো মানুষটা সারা জীবন বড় একা। সেই কোন ছোটবেলায় বিয়ে হয়ে এসেছিলেন আমাদের দাদুর বাড়ি, আর বছর 20 সংসার করার পর থেকেই চলে যেতে হয়েছিল স্বামীর বিরাগ ভাজনের তালিকায়। এবার অনিরুদ্ধ আলতো করে পৌলুমির হাতটা চেপে ধরে, তারপর বলে, আচ্ছা বেশ, শোন, বিয়ের পর আমরা এখানে মাঝে মধ্যেই আসবো। আর যদি উনি আমাদের সাথে কলকাতায় গিয়ে থাকতে চান তাহলে তো কোনো কথাই নেই, সেই ব্যবস্থাই করব। দেখ, আমি এটা বুঝতে পারছি, সেটা করলে তোর ঠাকুমা খুশি হন বা না হন, তোর ব্যাপারটা ভালোই লাগবে, কি তাই তো? আর আমি শুধু তোর ভালো লাগার জন্যই সেটা করব। তুই আমাকে কথা দিচ্ছিস তো অনিরুদ্ধ? অনিরুদ্ধ মৃদু হাসে, তারপর বলে, আরে, কথা দেওয়ার ব্যাপার নয় রে, ওনাকে একটু ভালো রাখার জন্য যা যা করতে হয় সেটাই করব। আর আমার মনে হয় সেটাই একজন মানুষের কাজ। ওদের এই কথা বলার মাঝেই কখন যে হু হু করে সময় বয়ে গেছে তা ওরা কেউই খেয়াল করেনি। অবশেষে ওদের গন্তব্য শান্তিনগর আসলে ওরা গাড়ি থেকে নেমে গাড়িটা ছেড়ে দেয়। অনিরুদ্ধ এদিকে কোনোদিন আসেনি। ও পৌলুমি যেমন বর্ণনা করেছে সেই মতোই এগিয়ে চল। একটা রিক্সা ডেকে তাতে চড়ে বসে দুজনে। গাড়ি থেকে নামার পর থেকেই যত বাড়ির দিকে এগিয়ে যেতে থাকে পৌলুমি ততই যেন গম্ভীর হয়ে উঠছে। অনিরুদ্ধ বুঝতে পারে ওর ঠাকুমার সাথে দেখা হওয়ার আনন্দে অথবা ওনার কথা মনে হওয়ার কারণে মনের দুঃখে
পৌলুমি খুব গভীরভাবে কিছু একটা ভাবছে, তবে একটা ব্যাপার অনিরুদ্ধর মাথায় ঢোকে না। পৌলুমি ওর এই ঠাকুমার কথা ওকে এর আগে কোনোদিন বলেনি, অথচ আজ সরাসরি ওর সাথে পরিচয় করাতে নিয়ে চলে এলো। তাই অনিরুদ্ধ আর সেভাবে কথা বলে না। তা কেমন লাগছে আমাদের গল্প? ভালো মন্দ যেমনই লাগুক না কেন জানান আমাদের। নিচের কমেন্ট বক্স তো খোলাই রয়েছে আপনাদের জন্য। আর হ্যাঁ, সাবস্ক্রাইব করতে ভুলবেন না যেন। দ্য বং স্টোরি হাব, গল্প শোনার নতুন ঠিকানা। রিক্সা প্রায় মিনিট 10 চলার পর মোরাম বিছানো রাস্তা ছেড়ে একটা কাঁচা মাটির রাস্তা নেয়। আর ওদের এতক্ষণ চুপ করে থাকতে দেখে রিক্সাওয়ালা নিজেই নীরবতা ভেঙে বলে, বাবু, বলছিলাম আপনারা প্রতাপগড়ে কার বাড়ি যাবেন? অনিরুদ্ধ যেহেতু এখানকার কিছুই চেনে না, তাই পৌলুমির উত্তর দেওয়াই ভালো। কিন্তু পৌলুমি সম্পূর্ণভাবে চুপ করে থাকায় অনিরুদ্ধ ভদ্রতার খাতিরে বাধ্য হয় রিক্সাওয়ালার প্রশ্নের উত্তর দিতে। আমি ঠিক জানি না, তবে যতদূর শুনেছি ওই প্রতাপগড়ে একটা পুরনো জমিদার বাড়ি আজও আছে। তা আমরা সেখানেই যাব। এই যে এই দিদিমণিকে দেখছেন, উনি ওই বাড়িরই মেয়ে। প্রতাপগড়ের পুরনো জমিদার বাড়ি? কিন্তু সেখানে তো কোনো মানুষ থাকে না। হ্যাঁ, থাকে না মানে? না, ওই দিদিমণির এক বৃদ্ধ ঠাকুমা থাকেন ওখানে। এই ওনার সাথেই তো দেখা করতে যাচ্ছি। অনিরুদ্ধ বুঝতে পারে অনিরুদ্ধর বলা কথাটা যেন ঠিক বিশ্বাস হলো না সেই রিক্সাওয়ালা ভদ্রলোকের। তাই উনি বললেন, আহ, সে আপনারা তো ভালো বোঝেন তা করেন, কিন্তু আমি শিব মন্দির পর্যন্ত যাব, আর তারপর আমি যাব না। বাকি পথ আপনাদের হেঁটে যেতে হবে। জিজ্ঞাসু দৃষ্টিতে পৌলুমির দিকে তাকায় অনিরুদ্ধ। তারপর প্রত্যুত্তরে পৌলুমি ওকে চোখের ইশারায় জানায় রিক্সা শিব মন্দির অবধি গেলেই চলবে। তারপর বাকি পথটুকু ওরা হেঁটেই যাবে, কোনো অসুবিধে হবে না। যাই হোক, মিনিট খানেকের মধ্যে ওরা শিব মন্দির চত্বরে গিয়ে পৌঁছয়। তবে এইবার ঘটে আসল ঘটনাটি। রিক্সাওয়ালা ভদ্রলোককে অনেক করে ওনার প্রাপ্য ভাড়া নেওয়ার কথা বললেও সেই ভদ্রলোক একটা টাকাও নিতে চায় না। উল্টে বললেন, না না, মাথা খারাপ নাকি? একটু পরে মরি যাবেন না বেঁচে থাকবেন তার কোনো ঠিক নেই। আর আমি আপনাদের থেকে টাকা নিয়ে মরি আর কি। তারপর শেষটায় আমার ঘাড় মোটকে আসবেন টাকা নিতে। না না, বেঁচে থাকলে ওরকম ভাড়া আমি অনেক পাবো, কিন্তু এই সব কিছুর ওপরে প্রাণ। হ্যাঁ, তারপরে ভাড়া চলি। সেই রিক্সাওয়ালা ভদ্রলোকের কথা শুনে চমকে ওঠে অনিরুদ্ধ। এ কথার মানে কি? বেঁচে থাকলে মানে? তার মানে কি এখানে যারা আসে তারা কেউ বেঁচে থাকে না? জিজ্ঞাসু দৃষ্টিতে তাকায় পৌলুমির দিকে। এই এসব কি বলছে রে পৌলমি? এইসব কথার মানে কি? ছাড় তো, এখানকার মানুষের সব সময় মজা করার অভ্যেস। আসলে ওরা তো আমাকে চেনে। আমার দাদু এই গ্রামের জমিদার ছিলেন। এই গ্রামের উন্নতির জন্য উনি অনেক কিছু করেছেন। তাই ওরা কেউই আমাদের থেকে ভাড়া নেয় না। আমাদের পরিবারের প্রতি সম্মানও প্রদর্শন করে। বলতে পারিস আমাদের জন্যই তো ওরা করে খাচ্ছে। পৌলুমির কথা শুনলেও মন থেকে মেনে নিতে পারে না অনিরুদ্ধ। ওর এখানে এসে থেকেই পুরো ব্যাপারটা কেমন অদ্ভুত মনে হচ্ছে। রাস্তাটাও কীরকম অদ্ভুত শুনশান। যাই হোক, পৌলুমির সাথে পায়ে পায়ে এগিয়ে গিয়ে একটা প্রকাণ্ড গেট পার হয়ে ঢোকে অনিরুদ্ধ। তারপর বাগানের মতন খানিকটা পথ এগিয়ে গিয়েই একটা বাড়ি, আর তারই একটা দরজায় কড়া নাড়ে পৌলুমি। বাড়িটা বাইরে থেকে প্রকাণ্ড হলেও এই মুহূর্তে প্রায় ধ্বংসস্তূপ। বহুদিন রক্ষণাবেক্ষণের অভাবে ছত্রে ছত্রে বটগাছ গজিয়ে উঠেছে, আর তার থেকে ঝুড়ি নেমে এমন একটা মায়াজালের সৃষ্টি করেছে যার মধ্যে দিয়ে যেন বাড়ির দরজাটা খুঁজে বের করাই দুঃসাধ্য। নেহাত পৌলুমি জানত, তাই রক্ষে। অনিরুদ্ধ একা এলে তো ও কিছুই খুঁজে পেত না। ভেতর থেকে দরজা খুলে বের হয়ে আসে এক বছর 25-এর মহিলা, আর বেরিয়ে এসে পৌলুমিকে দেখে একগাল হেসে ওঠে।
পৌলমী, এসেছিস তুই? হায় হায় হায়, কতদিন পর এলি বলতো? আর বলো না, আসবো আসবো করে বহুদিন ভাবি, কিন্তু আসা আর হয়ে ওঠে না। তাই এবার ঠিক করলাম একদিনের জন্য হলেও ঘুরে আসবো। তা বেশ করেছিস। তোদের না দেখতে পেলে আমারও ভালো লাগে না রে। বাড়িতে সকলে ভালো আছে তো? ভালো আছে গো, সবাই ভালো আছে। তুমি কেমন আছো? আমি আমি আর কেমন থাকবো বল, এই ভূতের বাড়িতে একা একা পড়ে আছি। যাক, আমার কথা বাদ দে। তোর সাথে এটি কে? ও অনিরুদ্ধ, ওর কথা বলেছিলাম না গত বছর এসে। আচ্ছা আচ্ছা, আমাদের হবু নাচ জামাই, তাই না? এতক্ষণ চুপ করে ওদের সব কথা শুনছিল অনিরুদ্ধ, কিন্তু এই নাত জামাই কথাটা শুনে ওর বেশ অবাক লাগলো। ও তো নাত জামাই হলেও সেটা পৌলমীর ঠাকুমার। এই ভদ্রমহিলা তাহলে কে? এনার বয়স তো বেশি নয়, তাহলে ইনিও ওকে নাত জামাই বলছেন কেন? আর যতদূর মনে পড়ে পৌলমী তো বলেছিল ওর ঠাকুমাকে দেখভাল করার জন্য সেরকম কোনো লোক নেই, ইনি নাকি একাই এ বাড়িতে থাকেন। তাহলে এই ভদ্রমহিলা কে? মহিলাকে দেখতে বেশ সুন্দর, পরনে বেশ জমকালো জড়ি দিয়ে নকশা করা শাড়ি, তবে এত ভারী কলকার পোশাক আশাক এখনকার দিনে বড়জোর কেউ একটা পরে না। ভদ্রমহিলাকে দেখে অনিরুদ্ধর মনে হলো সময় এগিয়ে গেলেও ইনি যেন পড়ে আছেন প্রায় 100 বছর পিছনে। তবে ব্যবহারটি ভারী মিষ্টি। একগাল হেসে উনি অনিরুদ্ধকে বললেন, তাই এসো বাবা নাচ জামাই, তোমাকে তো আমাদের পুরনো কত জাঁকজমক জিনিস ছিল দেখাতে পারবো না, এই মুহূর্তে তো কিছুই নেই। তবে তোমার জন্য একটা আশ্চর্য জিনিস আমাদের কাছে আছে। কথা বলেই সেই ভদ্রমহিলা পৌলমীর দিকে তাকিয়ে বলেন, তা হ্যাঁ রে, ওকে আমি নাচ জামাই বলে ডাকতে পারি তো? তোদের তো এখনকার ব্যাপার স্যাপার বুঝতে পারি না বাপু। তা ওর ভালো নাম কি? তা বলতে পারো। ও অনিরুদ্ধ, কলেজে আমার সব থেকে ভালো বন্ধু। তবে ওর কথা বাড়িতে এখনো কেউ জানে না। প্রথমে ওকে নিয়ে এলাম এই ঠাকুমার কাছে। বেশ করেছিস, তোর ঠাকুমা ভারী খুশি হবেন রে। তুই তবু একটু ওনাকে মনে রেখেছিস, আর কেউ তো সেভাবে খোঁজ রাখে না। আচ্ছা, আমরা কি সদর দরজাতেই দাঁড়িয়ে থাকবো, নাকি ভিতরে আসতে বলবে? এ বাবা, ছি ছি, আমার ভুল হয়ে গেছে রে। আসলে অনেক দিন তো এ বাড়িতে এমন কেউ আসেনি যাকে ভেতরে আনা যায়। সবাই আসে দরজা থেকে কথা বলেই চলে যায়, ভেতরে আসতে বলতে হয় না। তাই অভ্যেসটা চলে গেছে রে। যাক, তুই কিছু মনে করিস না, আর তুমিও মনে করো না বাবা অনিরুদ্ধ। সামান্য হেসে অনিরুদ্ধ পৌলমীর পিছু পিছু সদর দরজা পার হয়ে ভেতরে ঢুকে আসে। তবে ঘরটায় ঢুকে ভীষণ অদ্ভুত লাগে অনিরুদ্ধর। বাইরে থেকে যেটা বিশাল অট্টালিকার মতো বাড়িও দেখেছিল, বাড়ির ভিতরে এসে দেখে সেটা পুরো উল্টো। এটা একটা ছোট্ট ঘর মাত্র, আর সেটাও চূড়ান্ত অগোছালো, বলা যায় একরকম আবর্জনায় ঠাসা। এরকম একটা অপরিষ্কার অপরিচ্ছন্ন ঘরে কোনো মানুষ কিভাবে থাকতে পারে সেটাই অনিরুদ্ধ বুঝে উঠতে পারে না। গোটা ঘর ভর্তি একটা যেন দম বন্ধ করা ভ্যাপসা গন্ধ। ঘরের ভেতরের অন্ধকার ভাবটা চোখ সয়ে গেলে অনিরুদ্ধ দেখতে পায় ঘরের উল্টো দিকে বিছানায় কেউ একটা শুয়ে আছে। ওর বুঝতে অসুবিধে হয় না, ইনি পৌলমীর বড় ঠাকুমা। আর যে মেয়েটি ওদের দরজা খুলে দিয়েছিল, খুব সম্ভবত সে ওনাকে দেখভাল করার সর্বক্ষণের পরিচারিকা। ভদ্রমহিলার নাম কি এখনো অনিরুদ্ধ জানে না, তবে কোনো একজন পরিচারিকা থাকলেও তার কথা পৌলমী কেন গোপন করে যায় বুঝতে পারে না অনিরুদ্ধ। যাও বাবা, তুমি বরং একবার ঠাকুমার সাথে দেখা করে নাও, ওনার পায়ে হাতে আশীর্বাদ নাও, দেখবে তোমার মনে কত শান্তি পাবে। তারপর অনিরুদ্ধ ধীর পায়ে এগিয়ে যেতে থাকে।
সেই বৃদ্ধা শয্যাশায়ী মানুষটার দিকে। ওর গাটা কেমন যেন ছমছম করছে, হাত পা আস্তে আস্তে শিথিল হয়ে আসছে। এখানে সবকিছু কেমন যেন অন্যরকম। কিন্তু কি করবে ও যে এই ভদ্রমহিলার সাথে দেখা করবে বলেই এসেছে। বিছানা থেকে শুনতে পায় পৌলমীর গলা। যাও অনিরুদ্ধ, ওনার কাছে এগিয়ে যাও, ভয় পেও না। তোমার জন্যই আমার ঠাকুমা এত বছর ধরে অপেক্ষা করে আছেন। হ্যাঁ, মানে আমার জন্য মানে? তোমার জন্য মানে আমার দাদু জমিদার প্রতাপ নারায়ণের জন্য, যিনি একদিন আমার বড় ঠাকুমাকে অবহেলা করে বাধ্য করেছিলেন বাকি জীবনটা কালকুঠুরিতে কাটাবার জন্য। উনি ওনার বাকি জীবন এই অন্ধকারেই অতিবাহিত করেছেন শুধুমাত্র আমার দাদু জমিদার প্রতাপ নারায়ণকে মন প্রাণ দিয়ে ভালোবাসার জন্য। আর তুমি কি জানো অনিরুদ্ধ, কোনো এক অজ্ঞাত কারণে তোমাকে দেখতেও একেবারে অবিকল আমার দাদুর মতো। আমি যেদিন তোমার ছবি প্রথম ঠাকুমাকে দেখিয়েছিলাম, সেদিন উনি আমাকে এই কথা জানান। দেখো পৌলমী, এমনটা তো হতেই পারে। পৃথিবীতে একই রকম দেখতে মানুষ কত থাকে। দেখো, দয়া করে তুমি আবার আমাকে তোমার দাদুর পরবর্তী জন্ম বলে দাবি করে বসো না। তুমি জানো তো এইসব জন্মান্তর টন্মান্তর এসব আমি বিশ্বাস করি না। আমি তা বলিনি অনিরুদ্ধ, আমি শুধুমাত্র এই কারণটা খোঁজার চেষ্টা করছি যে তোমার মুখের আদল আমার দাদুর মতো কি করে হলো, সম্পূর্ণ বিজ্ঞান নির্ভর যুক্তি মেনে। আমি তোমাকে কোনো জন্মান্তরবাদের গল্প বলছি না। তাহলে কি বলতে চাইছো? আমি খোঁজ নিয়ে দেখেছি, তোমাদের পরিবারের একটা খুব খারাপ ইতিহাস আছে, তাই না অনিরুদ্ধ? আমি শুনেছি তোমার দাদু তোমার ঠাকুমাকে খুন করেছিলেন কোনো এক জমিদার মশাইয়ের সাথে অর্থের লোভে পরকীয়ার সম্পর্কে জড়িয়ে পড়ার অপরাধে। আর এরকমটাও শোনা যায় সেই পরকীয়া সম্পর্কের জেরে উনি নাকি গর্ভবতীও হয়ে পড়েছিলেন। আর মৃত্যুর আগে তোমার ঠাকুমা সে কথা স্বীকারও করেছিলেন, তাই না? এই এসব এসব তুমি কি বলছো পৌলমী? সেসব কতদিন আগেকার কথা, আর আজকের দিনে দাঁড়িয়ে এইসব কথা বলার কি মানে? অর্থ একটাই, আমি খোঁজ নিয়ে দেখেছি তোমার ঠাকুমার সাথে যে জমিদারের অবৈধ সম্পর্ক ছিল সে আমার ঠাকুরদাই, অর্থাৎ তোমার ধবনীতেও বয়ে বেড়াচ্ছে আমার ঠাকুরদার বংশের রক্ত। তাই তুমি কোনোভাবেই মনোমোহিনীর প্রতিশোধ স্পৃহার বাইরে নও। প্রতাপ নারায়ণের অন্য নারীর প্রতি আসক্তিই মূল কারণ ছিল আমার ঠাকুমার প্রতি অবহেলা করা, আর সেই কারণে আমি তোমাকে এখানে নিয়ে এসেছি। এবার তোমার শাস্তি ঠিক করবে আমার ঠাকুমাই। পৌলমীর কথা শুনে চমকে ওঠে অনিরুদ্ধ। এ কি বলছে ও? এ তো অবাস্তব, সম্পূর্ণ মন গড়া একটা গল্প। আর তার জন্য পৌলমী ওকে নিয়ে এসেছে মানে? তার মানে পৌলমী নিজেও এই চক্রান্তের শরিক। কথাটা শুনতেই অনিরুদ্ধ চিৎকার করে ওঠে। এসব কি পাগলামি করছো পৌলমী? হ্যাঁ, এসব অবাস্তব, সম্পূর্ণ ভিত্তিহীন কথা। অবাস্তব? ভিত্তিহীন? কোনটা অবাস্তব অনিরুদ্ধ? আমার ঠাকুমার এতদিনের কষ্টটা অবাস্তব? সব ভিত্তিহীন মন গড়া কথা। অনিরুদ্ধ দেখতে পায় বিছানায় এতক্ষণ যে বৃদ্ধা মহিলা শুয়েছিলেন তিনি ধীরে ধীরে উঠে বসেছেন, আর ওনার গোল গোল ঘোলাটে চোখগুলো দিয়ে তাকিয়ে আছেন অনিরুদ্ধর দিকে। এ তো কোনো মানুষ নয়, এ তো যেন কঙ্কালের ওপর একটা চামড়ার আস্তরণ পরানো, আর মুখের উপরে একটা গভীর কাটা ক্ষত দাগ, যে আঘাত দিয়ে নিজেই নিজেকে শাস্তি দিয়েছিলেন মনোমোহিনী, যাতে করে সেই যন্ত্রণা তাকে কোনোদিন ভুলতে দেবে না। জমিদার প্রতাপ নারায়ণের করা অবহেলা।
যতদিন না ওনার সমস্ত বংশকে শেষ করতে পারেন, ততদিন বুকে নিয়ে এই প্রতিহিংসার হাহাকার নিয়ে বেঁচে থাকবে মনোমোহিনী। ওর অপার্থিব শরীরটা মারা গেছে বহুদিন আগেই, কিন্তু সেটা দাহ না করে রেখে দিয়েছে পৌলুমি। আর দাহ না হওয়ায় ওর আত্মার মুক্তি হয়নি। ওর মনের প্রতিশোধের ইচ্ছা পূরণ করার জন্যে সেই অতৃপ্ত প্রেত আজও রয়ে গেছে এই কঙ্কাল হয়ে যাওয়া শরীরটাতে। ধীরে ধীরে ওর দুটো হাত দিয়ে অনিরুদ্ধর গলা টিপে ধরে মনোমোহিনী। আচমকা এক ঝটকাতে ওর কঙ্কালসার দেহটাকে মাটিতে ফেলে সেই ঘর থেকে ছুটে বেরিয়ে আসে অনিরুদ্ধ। আর সে একবারও পেছন ফিরে তাকায়নি। তবে যতটা পথ সে এসেছে শুনতে পেয়েছে পৌলুমির সেই বীভৎস হাসি। সে যেন ওর পিছু পিছু ধাওয়া করে আসছে। ভাবখানা, তুমি যত জোরে পালাও, কিন্তু মৃত্যু তোমার পিছনেই দাঁড়িয়ে। কিন্তু অনিরুদ্ধ সেই ঘর থেকে বেরিয়ে আসার মুহূর্তে কোথাও সেই পরিচারিকা ভদ্রমহিলাকে দেখতে পায় না। সেই মুহূর্তে চিন্তা করার মতন অবকাশ না থাকলেও পরে কলকাতায় ফিরে আসার পথে ট্রেনে উঠে ওর কেন জানি না মনে হয়েছিল আসলে সেই পরিচারিকা ভদ্রমহিলা কেউ ছিলেনই না। এই একটি কথা পৌলুমি ওকে সত্যি বলেছিল। যাকে ও পরিচারিকা ভেবেছে সে আসলে ওর ঠাকুমাই। ওই পরিচারিকার মাধ্যমে অনিরুদ্ধ যাকে দেখেছে সে আসলে ওর ঠাকুমারই ফেলে আসা অতীতের প্রতিচ্ছবি মাত্র। আর সে কথা মনে পড়তেই অনিরুদ্ধ আবার শুনতে পায় সেই হাড় হিম করা হাসির শব্দ। পরদিন পুলিশ রিপোর্ট এসেছিল অনিরুদ্ধ কোনো একটা অজ্ঞাত কারণে মানসিক ভারসাম্য হারিয়ে আত্মহত্যা করেছে। আর সে রেখে গেছিল পৌলুমির জন্য লিখে যাওয়া তার এক লাইনের শেষ একটি বার্তা। গোটা পৃথিবীর আর কেউ না জানলেও শুধুমাত্র পৌলুমি জানত অনিরুদ্ধ মারা যায়নি। ওকে মনোমোহিনী খুন করে ঝুলিয়ে দিয়েছিল সিলিং ফ্যান থেকে। ওর প্রতিশোধের শেষ ঘুঁটি হিসেবে উপড়ে ফেলতে চেয়েছিল জমিদার প্রতাপ নারায়ণের সমস্ত বংশধরদের। এতদিন এভাবেই ছিল, কেউ কোনোদিন আর অনিরুদ্ধর ব্যাপারে খোঁজ করেনি। সময়ের সাথে ও যেন হারিয়ে যায় মানুষের মন থেকে। আর এই কথাটা মনে হতেই ধরফর করে ওঠে পৌলুমি। মনের ভিতরে একটা অজানা আশঙ্কা ওকে আঁকড়ে ধরে। গতকাল শ্রীর ফোনটা পাওয়ার পর থেকে শ্রী বলেছিল প্রসেনজিৎ নাকি অনিরুদ্ধকে দেখেছে। কিন্তু এটা কি করে হতে পারে? অনিরুদ্ধ তো নেই, কোথাও নেই। অনিরুদ্ধকে মেরে ও তো ঝুলিয়ে দিয়েছিল সিলিং থেকে। তাহলে এতদিন পরে প্রসেনজিৎ ওকে কি করে দেখল? ওর ঠাকুমা মনোমোহিনীকে দেওয়া প্রতিশ্রুতি পূরণ করেছিল পৌলুমি, কিন্তু ও একটা জায়গা ভুল করে ফেলে। যেমনভাবে ওর ঠাকুমার মনের প্রতিহিংসা পূরণ করার জন্য ও সেদিন অনিরুদ্ধকে বলি দিয়েছিল, ঠিক সেই দিনই অনিরুদ্ধর অতৃপ্ত আত্মার মনে ও জন্ম দিয়েছিল আর একটা প্রতিহিংসার বীজ ওর নিজের প্রতি। তাই শ্রী অনিরুদ্ধর কথা বলার সময় থেকেই ওর আর কোনো দিকেই খেয়াল নেই। মনের ভেতরটা ভয়ে কুঁকড়ে আছে। তবে কি সত্যি অনিরুদ্ধ আবার ফিরে এলো? পৌলুমি দেখে ও ওর গন্তব্যের কাছে পৌঁছে গেছে। সামনেই শান্তিনগর মোড়।
এবার ট্যাক্সি থেকে নেমে ওকে রিক্সা নিতে হবে। যেভাবে ও প্রতিবার প্রতাপগড় যায় সেভাবেই একটু তন্দ্রাচ্ছন্ন হয়ে থাকায় কখন সময়টা কেটে গেছে ও খেয়াল করেনি। তাই ওর পার্স থেকে রুমালটা বার করে মুখ চোখ একবার মুছে নেয় পৌলুমি। যতক্ষণ না পর্যন্ত ও ওর সেই দেশের বাড়ি ফিরে যেতে পারছে ততক্ষণ নিজেকে বড়ই বিপদগ্রস্ত মনে হয় ওর। ও জানে একবার যদি ওই বাড়িতে পৌঁছতে পারে তাহলে মনোমোহিনীর আত্মা ওকে রক্ষা করবে। তাই ও ড্রাইভারের উদ্দেশ্যে বলে, আচ্ছা, আপনি সামনের মোড়টায় দাঁড় করান, আমি এসে গেছি, এখানেই নামবো। কিন্তু ড্রাইভার ওর কথার বিন্দুমাত্র ভ্রুক্ষেপ না করে গাড়ি ছোটাতে থাকে। হঠাৎ করে যেন গাড়ির গতি প্রায় দ্বিগুণ করে দেয় ড্রাইভার। পৌলুমি চিৎকার করে ওঠে, এ কি, আপনার কথা কানে যাচ্ছে না? আপনি কোথায় নিয়ে যাচ্ছেন গাড়ি? দাঁড় করান, আমি বললাম না এই সামনের মোড়টায় নামবো। এবার প্রত্যুত্তরে ড্রাইভার কিছু একটা কথা বলে ওঠে, কিন্তু ড্রাইভারের গলা শুনে চমকে ওঠে পৌলুমি। সে কি পৌলমি, তুমি এখানে নেমে যাবে কোথায়? আর আমাকে তোমার ঠাকুমার কাছে নিয়ে যাবে না? ওনার সাথে পরিচয় করিয়ে দেবে না ওনার হবু নাথ জামাইয়ের? পৌলুমি বুঝতে পারে এটা অনিরুদ্ধর গলা। সামনে লুকিং গ্লাসের দিকে তাকিয়ে ও দেখতে পায় ওর সামনে অতি পরিচিত অনিরুদ্ধকে। তবে এবার আর চমকায় না পৌলুমি, বরং একটু হেসে ওঠে। ও জানে ওকে এবার এগিয়ে যেতে হবে ওর করা পাপের প্রায়শ্চিত্তের দিকে। অনিরুদ্ধকে যে একদিন ও কথা দিয়েছিল দুজনে একসাথে বাঁচবে নতুবা একসাথে মরবে। সেদিন ও মনমোহিনীকে দেওয়া কথা রাখতে গিয়ে অনিরুদ্ধকে দেওয়া কথা রাখতে পারেনি। আজ ওকে ওর কথা রাখতেই হবে। চুপ করে যায় পৌলুমি। ভাড়ার ট্যাক্সিটা ঝড়ের গতিতে এগিয়ে যায় বাঁক নেওয়া রাস্তার পাশের সুগভীর খাতটার দিকে। গত কয়েকটা বছর ওদের জীবন থেকে নষ্ট হয়ে গেলেও এবার ওরা একসঙ্গে হাতে হাত ধরে বাকিটা পথ পার হবে। এই জীবনের শেষে শুরু হবে একটা নতুন পথ চলা। শুনছিলেন লেখক শিবাঙ্গনের লেখা গ্রাম বাংলার ভূতের গল্প অভিশপ্ত জমিদার বাড়ি। গল্প পাঠে ছিলেন সৌভিক দে। অন্যান্য চরিত্রে অভিনয় করেছেন তনুশ্রী, মৌপিয়া, মৃত্তিকা, সোনিয়া এবং নীল। আবহ নির্মাণ করেছেন ডি টিউন প্রোডাকশন। সোশ্যাল মিডিয়া প্রমোশনে ছিলেন নীল এবং খেয়া। প্রচ্ছদ পরিকল্পনায় এবং রূপায়ণে ইন্দ্রিয় অন। শব্দগ্রহণ এবং সমগ্র পরিচালনায় ছিলেন অনিমেষ এবং নীল। শেষ হলো আমাদের বিশেষ নিবেদন অভিশপ্ত জমিদার বাড়ি। খুব তাড়াতাড়ি আমরা আবার আসব নতুন কোনো গল্প নিয়ে। ততদিন শুনতে থাকুন দ্য বং স্টোরি হাব, গল্প শোনার নতুন ঠিকানা।